আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছেন শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত দেশের 51 জেলা অব্যাহত থাকতে পারে 23-24 এপ্রিল পর্যন্ত, আরও 3 দিন হিট অ্যালার্ট জারি। কার্বন নিঃসরণের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, বলেন প্রধানমন্ত্রী। যুদ্ধের টাকা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যয় করার আহ্বান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। সই হবে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। সার্টিফিকেট বিক্রির অভিযোগে স্ত্রীকে গ্রেফতারের পর এবার ডিবিতে ডাকা হয়েছে কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যানকে। তথ্য উপাত্ত মিললে গ্রেফতার। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। শুরুতেই তীব্র তাপদাহ প্রসঙ্গ। রাজধানী ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 72 ঘন্টা এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। আরও 3 দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। হাসান বিশ্বাসের ক্যামেরা আবু সাইদ অপুর রিপোর্ট। মাথার উপর সূর্যের প্রখরতা আর তীব্র তাপদাহ সহ্য করতে না পেরে রাজধানীর বিজয় সরণি চত্বরে এভাবেই জলকেলিতে মেতেছেন এই শিশু। শুধু শিশু নয়, প্রচণ্ড গরমে সব বয়সের মানুষের নাভিশ্বাস উঠেছে। রোদের তাপমাত্রা থেকে বাঁচতে কেউ বের হয়েছেন ছাতা নিয়ে, আবার কেউ বা কিনছেন ডাব। খুবই গরম পড়েছে, অফিসে যাওয়া খুব ডিফিকাল্ট হয়, কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি ক্রমেই বাড়ছে। তবে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে গতরখাটা নিম্ন আয়ের মানুষজন। কমে গেছে আয় উপার্জনও। বড় কষ্ট হইতেছে, পড়ানো অস্থির লাগে, তারপরে পানি পিপাসা লাগে, তারপর ক্লান্ত লাগে। যেভাবে আয় করার কথা সেইভাবে আয় আমাকে হয় না। এরকম তাপ আর কখনো দেখি না, প্রচুর তাপ, আমাদের অনেক কষ্ট হইতেছে গাড়ি চালাতে। দেশের তাপমাত্রার এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের আগাম বার্তা কি? মে মাসে যেটা হয় হচ্ছে তাপমাত্রা কিছুটা কম থাকে, তবে যেটা হয় জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে। তবে ওই সময় যদি আপনার মাঝে মাঝে বৃষ্টি হয়, সেক্ষেত্রে অনেকটাই আপনার তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে। আর কেনই বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর? আগামী আরও 3-4 দিন মোটামুটি এই কন্ডিশন থাকবে, যেহেতু আপনার বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। এই জন্য আপনার সহসাই আপনার তাপতে নিয়ন্ত্রিত আসবে, অর্থাৎ 36 নিচে আসবে, এটাই সম্ভাবনা নেই। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। সারা দেশের মতোই তীব্র তাপদাহে পুড়ছে কুষ্টিয়া জেলা। গত 2 সপ্তাহ ধরে জেলার উপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। এতে চরম বিপাকে পড়েছেন অঞ্চলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে অস্বাভাবিক গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে শিশু সহ সব বয়সের মানুষের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাদশু রিপোর্ট জানাচ্ছেন SM হামিম। দেশের বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই তাপদাহতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আসলে এত পরিমাণে গরম, এই গরমে আমরা একটা অতিষ্ঠ হয়ে পড়তেছি। ঘরের বাইরে বের হলেই পড়তে হচ্ছে প্রখর রোদে ও তাপে। ফলে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এই রিক্সা চালাতে অনেক কষ্ট, গরম, রোদ্রের জ্বালায় গাড়ি চালাতে পারছি না, খুব সমস্যা। আমাদের গরিব মানুষ না করিতে উপায় নাই। প্রচুর রোদ, আসলে এত রোদে বাইরে বেরোনো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের জন্য। তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই। জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। স্থান সংকুলন না হওয়ায় বেশিরভাগ রোগীরই ঠাঁই হয়েছে বারান্দায়। রাত্রিতে মানে বমি করা, তারপরে সকালে 2 বের করে পায়খানা করি, তারপরে ঘন ঘন পাতলা পায়খানা করে, বমি করে। ডায়রিয়া ওয়ার্ডের বাচ্চাদের যে এনভায়রনমেন্ট থাকার কথা, এখানে তার কানাকড়িও নাই, চারিদিকে দেখছেন দুর্গন্ধ। আর এই জায়গা তো অনেক গরম, ফ্যান টান নাই, এর জন্য বাচ্চা সারতেছে না, রাতে কমছে, আবার দিনে গরমের জন্য যা তাই হয়ে যাচ্ছে। লোকবল সংকটের চিকিৎসা সেবা দিতে চরম হিমশিম খেতে হচ্ছে নার্সদের। সিট আছে আমাদের 20টা, কিন্তু বাচ্চা ভর্তি আছে 220টা, সেই হিসেবে স্টাফও আমাদের কম, আমরা হিমশিম দেখে খেয়ে যাচ্ছি। গরম এড়িয়ে চলার পাশাপাশি রাস্তার খোলা খাবার থেকে বিরত থাকা, বেশি করে নিরাপদ পানি ও শরবত পান করার পরামর্শ চিকিৎসকদের। ঠান্ডা স্থানে থেকে যদি কাজ করা সম্ভব হয় তাহলে পরে কাজ করতে হবে, অথবা রোদ থেকে বাঁচার জন্য ছাতি বা কোনো কাপড় যদি ব্যবহার করা যায় তাহলে সেটি ব্যবহার করুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন।
তাহলে পরে নিজেকে সুস্থ রাখা সম্ভব হবে। আগামী এক সপ্তাহ এমন আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। SM হামিম, মাই টিভি। দর্শক, দেশের দক্ষিণাঞ্চলে আবহাওয়া পরিস্থিতি খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় তীব্র গরম আবহাওয়ার পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? আপনি জানেন যে তীব্র তাপদাহের কারণে কিন্তু গোটা দেশে কিছুদিন যাবত একটি অস্থির অবস্থা বিরাজ করছে। তার ব্যতিক্রম কিন্তু এই যে উপকূলীয় জেলা ভোলাতে কিন্তু নয়। বিগত কিছুদিন যাবত গোটা দেশের সাথে তাল মিলিয়ে বলা যায় যে ভোলাতেও কিন্তু গরমের কারণে একটি অস্থির অবস্থা বিরাজ করছে। রোডঘাটে কিন্তু মানুষকে তেমন একটা দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় জানেন যে গত 2 মাস যাবত কিন্তু এই দুই জেলা ভোলায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ খাতটিতে লোডশেডিং এর পরিমাণ বেড়ে যাওয়া কিন্তু ঘরে মানুষ কিন্তু এখন গরমে থাকতে পারছে না। বাইরেও কিন্তু অনেকটা গরম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই যে রাস্তার পাশে ফুটপাতে কিন্তু যে নারিকেল বিক্রি হয়, দামও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তার কারণে কিন্তু যে রাস্তার পাশে যে সমস্ত কোমল পানি বিক্রি হয় অস্বাস্থ্যকর অবস্থা, সেই সমস্ত কোমল পানিগুলিতেও কিন্তু মানুষের ভিড় দেখা গেছে, যার কারণে কিন্তু অস্বাস্থ্যকর শরবত এবং জুস খাওয়ার কারণে কিন্তু হাসপাতালগুলিতে ডায়রিয়া রোগীর চাপ অনেকটা বেড়ে গেছে। জেলায় কিন্তু গত 1 মাসে 2451 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এছাড়া নিউমোনিয়া রোগীর পরিমাণও অনেকটা বেড়ে গিয়েছে। নিউমোনিয়াতে কিন্তু জেলায় 3 জন 1 মাসে মৃত্যুবরণ করেছেন। তবে ডাক্তারগণ পরামর্শ দিচ্ছেন যে এই গরমে যাতে ঘর থেকে অতি প্রয়োজন ছাড়া বের না হয় এবং বের হয় তাহলে যাতে ছাতি মাথায় দিয়ে বের হয়। ডাক্তার বলছেন এই গরমের কারণে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে এবং যারা রয়েছেন তারা যাতে। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। দর্শক, এই মুহূর্তে যশোর থেকে তীব্র তাপদাহের খবর জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে খুলনা বিভাগের যশোর এবং চুয়াডাঙ্গাতে অত্যন্ত তাপমাত্রা বিরাজ করছে এই মুহূর্তে, এবং যশোরে আপনার মাধ্যমে যশোরে দেখাতে চাই যশোরের এই তাপের কারণে পিচগুলো গলে যাচ্ছে এবং প্রচণ্ড তাপ এবং হিট রোদের কারণে ঘর থেকে মানুষ বেরোতে পারছে না। শ্রমিকজীবী মানুষ এবং রিক্সা চালক এবং অসহায় যারা খেটে খাওয়া মানুষগুলো কোনো অবস্থাতে বাইরে বেরোতে পারছেন না। আমি আপনার মাধ্যমে আরেকটা কথা জানিয়ে রাখি, যশোরের কৃষি অফিস থেকে জানিয়েছেন যশোরের প্রত্যন্ত অঞ্চলের 8টি উপজেলাতে কোথাও কোনো শ্রমিক পাচ্ছেন না কৃষকরা ধান কাটার জন্য। এই মুহূর্তে ধানের মৌসুম এবং পেকে গেছে অত্যন্ত, যেগুলো দ্রুত কেটে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, কিন্তু শ্রমিক না পাওয়াতে কৃষকরা ধান কাটতে পারছেন না। আমি আপনার মাধ্যমে আরেকটা কথা জানিয়ে রাখি, যশোরের পোনা চাষের উপযুক্ত যশোর চাচরা মোড়ে যেখানে হ্যাচারি আছেন, কিন্তু এই প্রচণ্ড রোদ এবং অত্যন্ত পানি গরম হয়ে যাওয়ার কারণে চারা মাছগুলো নষ্ট হয়ে যাতে দেখা গেছে। সাথে যশোর সদর হাসপাতালে। শরীফুল, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়তে জলবায়ু অভিযোজন, সক্ষমতা বৃদ্ধি, সহিষ্ণুতা শক্তিশালীকরণ এবং ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণ করার জন্য বিশ্বের সামনে 6 দফা সুপারিশ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অভিযোজন পরিকল্পনা ম্যাপ 2024 অনুষ্ঠানে তিনি এই সুপারিশগুলো তুলে ধরেন। বিশ্বকে রক্ষা করতে যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যয় করার আহ্বান জানান শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। অভিযোজনের সাফল্য বিশ্বকে জানাতে ঢাকায় শুরু হয়েছে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছে 104টি দেশের 383 জন প্রতিনিধি। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়ে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন
অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যয় করার আহ্বান জানান শেখ হাসিনা। একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব। অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সুরক্ষা নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 অর্থ বছরে 25টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 37,000 কোটি টাকা আমরা ব্যয় করেছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। 2 দিনের সফরে আজ তিনি বিশেষ বিমান যোগে ঢাকা আসছেন। এ সফরে 2 দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া ঢাকা একটি সড়ক এবং একটি পার্কের নামকরণ কাতারের আমিরের নামে করা হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন। এর মাধ্যমে প্রায় 2 দশক পর দেশটির কোনো আমির বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। কাতারের আমির বিকেলে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে। মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথম একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত। তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। তো এই কারণে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালে যে 6টি চুক্তি সই হবে সেগুলো হলো দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত, 2 দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। এছাড়া যে 5টি সমঝোতা স্মারক সই হবে সেগুলো হলো শ্রমশক্তি বিষয়ক, বন্দর পরিচালনা সংক্রান্ত, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়াক্ষেত্রে সমঝোতা স্মারক এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বিমানযোগে কাতারের আমির ঢাকা ত্যাগ করবেন। এদিকে ঢাকার কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উলাল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হবে। মঙ্গলবার বিকেলে কাতারের আমির নিজে উভয় স্থাপনার উদ্বোধন করবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল দাবি করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পথসভায় তিনি বলেন, ভারত যতদিন বাংলাদেশের উপর আগ্রাসন চালাবে আর গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে ততদিন ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলবে। যেই দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী আপনারা, তাই আপনাদেরকে আমরা মানি না। আপনাদের পণ্য, আপনাদের আগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকবো যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে আগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। টিভি বলছে তথ্য উপাত্ত পেলে তাকে গ্রেফতার করা হতে পারে। এর আগে শনিবার গ্রেফতার করা হয় সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবরের স্ত্রী। গ্রেফতার করে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, গতকাল চেয়ারম্যান আলী আকবর খানকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে ডাকা হয়েছে। এছাড়া এই ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নাম করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণার কাজে জড়িত মূল হোতা সহ ৮ জন প্রতারক চক্রকে গ্রেফতার করেছে র্যাব। ৫, ৪, ৮, ১০, ১১ ও ১৪ এর যৌথ অভিযানে ঢাকা, জামালপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফরিদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি নিজেদের ওয়েলকাম কিংবা হ্যালো গ্রুপ হিসেবে পরিচয় দিত। সকালে র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার কথা স্বীকার করেছে। যাদেরকে গ্রেপ্তার করেছি এবং যাদেরকে করি নাই তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা আশা করি অচিরেই আমাদের যে মামলা আছে আমরা সবাইকে গ্রেফতার করে আইনে আওতায় আনতে পারবো এবং জনমনে একটা আস্থা তৈরি করতে পারবো এবং এই প্রতারক চক্রকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। রাজধানীর গোলাপবাগে একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের একদিন পর ভুল চিকিৎসায় স্মৃতি আক্তার নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। তবে অভিযোগ অস্বীকার করে যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন হাসপাতালটির মালিক ও চিকিৎসক। গোলাপবাগের মনোয়ারা অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালে শনিবার সিজারের মাধ্যমে তৃতীয় সন্তানের জন্ম দেন স্মৃতি আক্তার। তবে রোববার বিকেলে রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে স্মৃতির। এ খবর স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। পরে যাত্রাবাড়ি থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সকাল পর্যন্ত ভালো কোনো ব্লিডিং হয়নি, ওষুধপত্র সব দেওয়া ছিল। এরপরে 11টার দিকে একবার হঠাৎ কিছু ব্লিডিং হয়েছে। হওয়ার পরে ব্লিডিংয়ের যে মেজারমেন্ট নেওয়া দরকার সব নেওয়া হয়েছে। আর 1টা থেকে 4টার মধ্যে আবার একবার ব্লিডিং হয়েছে। রোগীর হাজবেন্ড আসার পরে তাকে সব জানাইছি। এক্সপ্লোর যদি না করি, ভিতরে যদি না দেখি কেন ব্লিডিং হচ্ছে, এটা বন্ধ না করতে পারি, তাহলে রোগী মরে যাবে ব্লিডিং হতে হতে। আগামী ২৭ তারিখ থেকে সরকারি বেসরকারি যেসব স্থানে এডিসের লার্ভা পাওয়া যায় সেসব স্থানে দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের জেল জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর রূপনগর এলাকায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। জরিমানার আওতায় খোদ সিটি কর্পোরেশন ছাড় পাবে না বলেও জানান আতিকুল ইসলাম। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। দৃশ্যটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো বাসাবাড়ির পরিত্যক্ত দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের চিত্র, কিন্তু না, এটি রাজধানীর মিরপুর রূপনগরে ফেলে দেওয়া টোকাই সামগ্রী ক্রয়ের দৃশ্য। আর এই কার্যক্রমের সাথে যুক্ত হলেন খোদ ঢাকা উত্তরের মেয়র। নগরীতে ফেলে দেওয়া ডাবের খোসা, পুরনো টায়ার, রঙের কৌটা, চিপসের প্যাকেট, যেখান থেকে জন্মাতে পারে এডিসের লার্ভা, আর সেটিই তিনি ক্রয় করছেন 10, 20, 50 টাকায়। জানান, এডিস মশার লার্ভা নিধনে এখন থেকে নগরীর 54টি ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম চলবে পর্যায়ক্রমে। ছাদ ঢালাই করেছে, 20 টাকার কেরোসিন ছিটিয়ে দেন, তাহলে তো ওখানে লার্ভা জন্ম হয় না। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে। আমার সিটি কর্পোরেশনের যদি কোনো বিল্ডিং এ পাওয়া যায়, সেই সিটি কর্পোরেশন যে অফিসার আছে তার বিরুদ্ধেও মামলা হবে। বললেন, আগামী 27 এপ্রিল থেকে নগরীর যেসব বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে সেসব বাড়ির দায়িত্বরতদের জরিমানা করা হবে। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে। আর কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান, সার্চ অ্যান্ড ডিস্ট্রয় নীতি নিয়ে এগিয়ে যাবে ডেঙ্গু নিধন কার্যক্রম। গতবারের তুলনায় এবছর ডেঙ্গু ভয়াবহ হতে পারে, বিশেষ করে ঢাকার বাইরের জেলাগুলো। উড়ন্ত মশা নিধনে যে ফগিংটি করা হয় সেই ফগিংটি কার্যকরী না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সার ভুগছিলেন ওয়ালিউল হক রুমি। প্রাথমিক চিকিৎসা করাতে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা। রুমি 1988 সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয়ের জগতে যাত্রা শুরু হয়। নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতে অভিনয় করেন। 2009 সালে দরিয়া পারে দৌলতি সিনেমা অভিনয়ের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করেন তিনি। তীব্র দাবদাহে স্বস্তি দেয় গোসল। পুকুর হলে তো আর কথাই নেই। খোদ রাজধানী ঢাকায় মাত্র 5 টাকার সুযোগ মিলছে নবাবী গোসলে। নারী বা পুরুষ যে কেউ পুকুরে স্বচ্ছ পানিতে দিনভর কাটাতে পারবেন সাঁতার। বলছি পুরান ঢাকা ইসলামপুরে প্রায় 200 বছর বয়সী গোল তালাবের কথা। স্থানীয়ভাবে যা নবাব বাড়ির পুকুর নামে পরিচিত। কাঠ ফাটার রোদে জনজীবন যখন দুর্বিষহ তখন এমন পুকুর দিচ্ছে স্বস্তি। বিস্তারিত আতিকুর রহমান তিতাসের রিপোর্টে। চারপাশে প্রখর রোদ, গরমে একটু প্রশান্তি পেতে কৈশোরের এই দাপাদাপি। শুধু শিশু কিশোর নয়, তালাব পুকুরে দাপিয়ে বেড়াচ্ছে সব বয়সের মানুষ। 1830 সালে নবাব খাজা আলিমুল্লাহ এই পুকুরটি খনন করেন। পারসহ 8 বিঘা জমির এই পুকুরটি এখনও ঐতিহ্যকে জানান দেয়। 100 বছর পরও এই পুকুর তার স্বচ্ছ পানি এবং পরিবেশের জন্য যে কোনো পুকুর থেকে আলাদা। চাইলেই এই পুকুরে যে কেউ গোসল করতে পারেন, যতক্ষণ ইচ্ছে করতে পারেন জলকেলি। এজন্য টোকেন মূল্য মাত্র 5 টাকা। তবে শর্ত হচ্ছে ব্যবহার করা যাবে না সাবান শ্যাম্পু। প্রয়োজন হলে পাশেই আছে প্রথাগত গোসলখানা, পোশাক বদলের জায়গা। সেই সাথে সাঁতার জানা না থাকলে নামা যাবে না পুকুরে, রয়েছে এমন নিয়মও। পুকুর পাড় জুড়ে নারকেল, আম, নিম, কাঁঠাল এবং চীনা খেজুর গাছ, যার কারণে পুকুরের পানিও অনেকটাই ঠান্ডা থাকে। এমন পরিবেশে নবাবী স্নানে আসা মেহমানদের সেবা দিতে প্রস্তুত নবাব বাড়ির বংশধরেরা। পরিচালনা কমিটির আশা, রাজধানী জুড়ে মানুষের কাছে এই পুকুরের নাম পৌঁছালে তাদের আনাগোনাতেই টিকে থাকবে গোলতালাব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত দেশের 51 জেলা, অব্যাহত থাকতে পারে 23-24 এপ্রিল পর্যন্ত। আরো 3 দিন হিট অ্যালার্ট জারি। কার্বন নিঃসরণের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, বলেন প্রধানমন্ত্রী। যুদ্ধের টাকা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যয় করার আহ্বান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। সই হবে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। সার্টিফিকেট বিক্রির অভিযোগে স্ত্রীকে গ্রেফতারের পর এবার ডিবিতে ডাকা হয়েছে কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যানকে। তথ্য উপাত্ত মিলে গ্রেফতার। এছাড়া আমাদের এখনকার আয়োজন মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করে /mytvnews, মাইটিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করে /mytv বাংলা, ফেসবুক /mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।